মানে বাংলাদেশে কি যে শুরু হয়েছে একটা টিভি চ্যানেল বা পত্রিকা, মানে এই দেশের মিডিয়াগুলো কি মনে করে নিজেকে আমি বুঝতে পারি না। মানে ভারত বিরোধী কোনো কিছু হলেই মার্কেট পাওয়া যাবে এটা আশা করে তারা এগুলো ছেড়ে থাকে। যাক, সেটা গেল। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে কুরবানির ঈদের ছুটি কমিয়ে একদিন করলো শুভেন্দু সরকার। বাংলাদেশে অনেকে চিকরি শুরু করে দিয়েছে। আচ্ছা, ওই দেশের যদি হিন্দুদের, ওই দেশের রাজ্য সরকার যদি আইন করে, বাংলাদেশের মুসলমানদের কি সমস্যা? আমি বুঝে উঠতে পারি না বাংলাদেশের মুসলমানদের কি সমস্যা। ওইখানে পশ্চিমবঙ্গে একদিন ছুটি কমে একদিন ঈদের ছুটি রেখেছে। মালয়েশিয়ায় কয় দিনের ছুটি বলেন তো? অস্ট্রেলিয়ায় কয় দিনের ছুটি? কানাডায় কয় দিনের ঈদের ছুটি? আমেরিকায় বলেন তো কয় দিনের ঈদের ছুটি? খোদ মালয়েশিয়া তো মুসলিম কান্ট্রি, কয় দিন ঈদের ছুটি বলেন তো? ভারতে ঈদের ছুটি একদিন রাখছে, এটাই তো কপাল। চীনে ঈদের ছুটি কয়দিন? এগুলো নিয়ে কথা বলুন। এই দেশের বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, সাংবাদিক, তারপরে ইসলাম প্রেমী, এদের জজবা নেতিয়ে উঠেছে। এদের জজবা এমন নেতিয়ে উঠেছে, যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে আসমান থেকে ঠাটা পড়ে গেছে। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু শুভেন্দু দা আজকে একটা কথা বলেছে যে অনেকেই দেখলাম, এইবার দুই একজন বাংলাদেশি দেখলাম তাকে নিয়ে খুব গর্ব করছে, ভালো কাজ করছে। তিনি বলেছেন দর্শকদের তিনি সকালে নেবেন, বিকেলে খরচের খাতায় দেবেন, কোনো কোর্ট মোটে তিনি নেবেন না। এটা শুভেন্দু অধিকারী বলেছেন। বাংলাদেশে এটা একটু বলে দেখেন না দেখি। শুভেন্দু তো খুব খারাপ সিদ্ধান্ত নেই। এবার একটু আমি এটার সাথে একমত না, আমি চাই কোর্টেই হোক। কিন্তু শুভেন্দু দা যে কথা বলেছেন, বাংলাদেশের বা পাকিস্তানের কোন নেতাকে এটা বলতে বলেন তো দেখি, মুরুদে কোলায় কিনা, যে দর্শকদের সকালে নেওয়া হবে, বিকালে খরচের খাতায়। এটা বলার শ্বাস পান। এটা বললেই দেখবেন যে মৌলবীরা আগে চিৎকার করবে, কারণ সবচেয়ে বেশি মারা যাবে মৌলবীরা। তাই এই কথার পক্ষ নিবে না। এমনকি চাপা মারতেছে না, সরিয়া আইন চায়। আচ্ছা, ধরে নেন আমরা মাদ্রাসায় সরিয়া আইন চালাইলাম, মাদ্রাসা থেকে আগে শুরু হোক। সরিয়া আইন মাদ্রাসা চালালে মৌলবীরা তো একটা বাঁচবে না। সব মৌলবী যেটি আছে মাদ্রাসা সবগুলোর আগে পাথর মেরে ফেলতে হবে। শরিয়া আইনে তো ধর্ষণের শাস্তিই নাই, কারণ ওইখানে আপনি ব্যভিচারের শাস্তি বলে, ধর্ষণের নাই, ওগুলো বন্যামি। যাই হোক, সেটা অন্য বিষয়। হ্যাঁ, আমাদের ন্যান্সি নাকি ফ্যান্সি নামে একটা আছে, সে বলেছে পলাতক নেত্রী অনুসারে কোন গ্রহে থাকে। ও ন্যান্সি, তুমি জানো না কোন গ্রহে থাকে? তুমি আর আগে কোন গ্রহে ছিলা? সেখানেই তারা থাকে। পলাতক নেত্রী, তোমার নেতা কোথায় গেছিল? পলাতক নেত্রী হেলিকপ্টার দিয়ে বুঝি পলায়? হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে গার্ড অফ অনার দিয়ে রেখে আসে, আবার 17 জন ফিরে আসে, এটা বুঝি পলাতক বলে? আর তোমার নেতা তারেক রহমান যে মুসলেখা দিয়া 17 বছর ছিল বাইরে, এটা কি? এটা বলতে ন্যান্সি শরম পায়। যাই হোক, শিরোনাম দিয়েছে আমাদের। এই যে দেখেন, আরেক পত্রিকা প্রথম আলো লিখছে নাইকং সারির ঘুম সীমান্তে মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি নিহত। এটা প্রথম আলোতে আসছে। দেখি কি লিখেছে বান্দরবানের নাইংখংসরির ঘুমধুম সীমান্ত এলাকায় ঘটনাস্থলে 3টি স্থল মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি নিহত হয়েছে। আজ বুধবারে এই ঘটনা ঘটেছে। বিজেপি স্থানীয় 3 জনের লাশ উদ্ধার করে সীমান্ত এলাকায় বাগানে কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণে নিহত হয়েছে। এরা বাগানে কাজ করতে যায়, এর জন্য দায়ী কারা? এরা তো বাংলাদেশের জন্য দায়ী কারা? আর আরেকটা করেছে, ওই যে বনরক্ষীদের গুলিতে একজন সুন্দরবনে মারা গেছে। আচ্ছা, সীমান্তে কারা মারা গেলে যেন চিৎকার চেঁচামেচি করে। নিজের দেশে যখন মারো তখন কি হয়? ওই জেলেদের মারলা, এ দায় কে নিবে? এটা যদি সীমান্তে মারা যাইতো, চিৎকার চেঁচামেচি করতো। নিজের দেশের যে মারছ, ওই যে বনরক্ষীদের বলি, তার যে মাইনে যে 3 জন মারা গেল, এইবার কারা দায়ী এর জন্যে? এগুলো বললেই তাহারি বালা না। যাই হোক, দেখি আরো আজকের বাংলাদেশ আমাদের কি বলে। কালবেলা খবর, আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতা আটক। যাই হোক, আরো খবর, দেখি আর একটু।
ইউনূস চীনের খনির শ্রমিক মারা গেছে, এর জন্য তার প্রাণ কেঁদে চৌচির হয়ে গেছে। এই যে আদম ব্যাপার ইউনূসের বুক ফাটে যেতেছে, ঠিক আছে, বুক ফাইটে চৌচির হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের শিশুরা যে মারা গেল, কারো মতে সরকারি ভাষাতে 500-600 হয়ে গেছে সরকারি ভাষা মতে, কিন্তু হাজার হাজার শিশু মারা গেল হামের টিকার অভাবে, টিকা না দেওয়ার। এই আদম ব্যাপারী ইউনূসের কোনো বক্তব্য শুনেছেন? হ্যাঁ, এই ইউনূসের চীনের খনির শ্রমিকদের জন্য তার হৃদয় কাঁদলেও তার এই দেশের শিশুদের জন্য তার মন কাঁদে না। এই হলো বিশ্ব মানবতাবাদী ডক্টর ইউনূস, এই বাটপার। তারপর দেখি আরো কি। আমাদের আরেক কাকে কেউ রনি বলে, গোলাম ময়লা রনি বলে, কেউ গোলাম মওলা রনি বলে, কেউ রনি বলে। তিনি বলেছেন শেখ হাসিনা কোনো আইন মেনে দেশে আসবে না, আইন ভেঙে দেশে আসবে এবং আসার পরে কোনো আইন থাকবে না। ঠিকই তো, যেহেতু তার দল নিষিদ্ধ, তিনি যখন আসবেন সেটা তো আইন ভাঙা হবে, তিনি তো ভিজবেনি। তিনি বিপ্লবী সরকার গঠন করে ফিরবেন এবং এটা আমি মনে করি এটাই হোক। তিনি একটা বিপ্লবী সরকার গঠন করুন, তার উপদেষ্টা পরিষদ গঠন করুন, করে তিনি রওনা দেন, কিছুই হবে না। এই দেশে ঢুকে গেলে কিচ্ছু হবে না। এই দেশে কারো মায়ের মুরুদ নাই শেখ হাসিনাকে ঠেকায়। কারণ আমি বারবার বলে আসছি, পৃথিবীতে 2জন মানুষ বলতে পারে যে এই দেশটা আমার, সবাই বলতে পারে, যে আমিও বলতে পারি বাংলাদেশ আমার, কিন্তু আমি কিন্তু বলতে পারবো না বাংলাদেশ আমার বাপের। কিন্তু শেখ হাসিনা, শেখ রেহানার কিন্তু বলার অধিকার আছে। তারা বলতে পারে এই দেশ আমার এবং আমার বাপের, একমাত্র তারা 2 বোন বলতে পারে। তিনি কালকে যদি এই দেশে বিপ্লবী সরকার গঠন করে, মনে করেন 35 জন থেকে 45 জনের একটা বিপ্লবী সরকার গঠন করলো এবং 5 জন বা 7 জনের একটা উপদেষ্টা পরিষদ গঠন করলো, করে তিনি বাংলাদেশে রওনা দিলেন, কিছুই হবে না, কিছুই করতে হবে না। সেনাবাহিনী পালাবে, কারণ কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে স্বাগত জানাবে। দেখেন, মোহনা টিভি, কিশোরগঞ্জের মসজিদে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক। এতে লজ্জা হায়া কিছুই নেই। এই মৌলবীরা যে কত বড় বদমাইশ, আপনাদের কি এখনো এই মোহ কাটবে না? কাদের খাওয়ান, কাদের পড়ান, কাদের হাদিয়া দেন? আপনার পোলাপানের এই বলৎকার করে, আপনার পোলাপানকে ধর্ষণ করে এরা। আমি যদি বলতাম যে শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ প্রচেষ্টার জন্যে মহামান্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন, তাইলে বাংলাদেশের সিংহমামের আগে আমার সিরে বেড়ে খেয়ে ফেলতে চাইবে, তারপরে মৌলবীরা আমার গালাগালি করবে। কিন্তু মজার বিষয় কি জানেন? মজার বিষয় একটু মুছে তা দিয়ে নেই, ঠিক আছে, মুছে এবার তা দিতে হয়, ঠিক আছে। মজার বিষয় হলো যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই কথাটা বলেছে যে শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন। এটা আমি বললে কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে যেত। আমেরিকায় থাকে সিংহমামের আগে আমার গালাগালি শুরু করতো, তারপরে মৌলবীরা। আরো মজার বিষয়, যে সংসদ আমাদের আইন প্রণয়ন করে সেই সংসদ থেকেই 2.5 কোটি টাকার কপার বার গায়েব। আরে ভাই, কয়দিন পরে তো পুরো সংসদ ভবন গায়েব হয়ে যাবে। আরে এভাবে চলতে তাহলে বাংলাদেশে গায়েব হয়ে যাবে। সংসদ ভবন থেকে উধাও 2.5 কোটি টাকার কপার। সংসদ ভবনে আপনি নিরাপত্তা দিতে পারতেছেন না, বাংলাদেশে কিভাবে নিরাপত্তা দিবেন? কোন দেশে বাস করি আমরা? কোন দেশে বুঝে উঠতে পারতেছি না, কোন দেশে আমরা বাস করতেছি।
মিয়া মোহাম্মদ হেলাল নামে একজন পোস্ট দিয়েছেন, বিজেপি তুমি কার পক্ষ, প্রশ্নবোধক। ধর্ষকের নাকি ধর্ষিতার। থানচিতে 5 বছরে এক ত্রিপুরা শিশুর সেটেলার কর্তৃক, সেটেলার মানে যারা বাংলাদেশ বাঙালি মুসলমানরা গিয়ে ওই পাহাড়ে যারা বাস করে জোর করে যায় আর কি, সেটেলার বলে, সেটেলার কর্তৃক ধর্ষণ, সেখানকার পাহাড় জোরে ধেয়ে ওঠে। বিজেপি স্পষ্টভাবে বলে দিয়েছে 1 মিনিট সময় দিবে না, গুলি করে মেরে ফেলবে। অর্থাৎ পাহাড়িদের বলেছিলাম না এই দেশের সংখ্যালঘুদের থাকতে দিবে না, আপনারা তো বিশ্বাস করেন না। বিজেপি একটা পাহাড়ি শিশুকে ধর্ষণ করেছে বাঙালি মুসলমানেরা, যাদের সেটেলার বলে, সেটেলার ফেটেলার। কাশ্মীরে যদি হিন্দু বাস করে নিয়ে যায়, যদিও কাশ্মীর হিন্দুদের ছিল, সেইখানে মুসলমানদের সেটেলার হিসেবে নিয়োগ দেয়, হিন্দুদের নিয়োগ দেয় বা রাখে, তখন তো বাংলাদেশ চেঁচিয়ে উঠবে। কিন্তু বাংলাদেশের মুসলমানরা পাহাড় দখল করে সেটেলারে, তখন কোনো সমস্যা না। এখানে একটি মুসলমানদের চরিত্র কোথাও তো পাল্টেবে না। ওইখানে গিয়ে পাহাড়ি শিশুকে ধর্ষণ করছে 5 বছরে, সেটা প্রতিবাদ করতে গেছে বিজেপি তার দিকে বন্দুক তাক করে বলছে 1 মিনিটের মধ্যে চলে যেতে হবে। এরাই আবার বলে সীমান্তে গরু চোর মারা লাগে, এরাই আবার গাজার শিশুদের জন্য কাজে, কিন্তু নিজের দেশের শিশু বলাৎকার হয় সেখানে বন্দুক তাক করে। এই হচ্ছে মুসলমান এবং মুসলমান দেশের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর চরিত্র। পোস্ট দিয়েছেন মিয়া মোহাম্মদ হেলাল। মজার বিষয় হলো চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন, সেইখানে ভোট হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 10টি সব পদে বিজেপি বিএনপির মন্ত্রী, মানে বিএনপির ইলেকশন করতেছে, বিএনপির ভোট দিয়েছে, আর কেউ ছিল না। গণতন্ত্র কি, বহুদলীয় গণতন্ত্রের উদ্যোক্তা দলের আইনজীবীদের নির্বাচন। মজার বিষয় হইতেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মধ্যযুগীয় কায়দা, এই যে মুসলেকা সরকার মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন মধ্যযুগীয় আইন চলবে না, পাথর মেরে মারা চলবে না। জামাতেরা মৌলবীরা বলা শুরু করেছে তিনি কাফের হয়ে গেছে। আরেকজন পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বলেছিলেন যে চুরি করার পর হাত কাটার তিনি বিরোধী। পাকিস্তানের মৌলবীরা খেপে গিয়েছিল, ইসলাম বিরোধী। এই যুগে এগুলো চলবে? এই যুগে এগুলোকে মানবে? আরে ভাই, পৃথিবীর মানুষ এখন না বেদের আইন মানবে, না বাইবেলের আইন মানবে, না কোরআনের আইন মানবে। এগুলো মানবে না দেখেই তো সংবিধান বানায়। এত লজ্জা পাওয়ার কি আছে? আর এত যদি কোরআনের আইন মানে গণতন্ত্রের পাওয়ারের আইন, যে গোলামের বাচ্চা গোলাম, পাকিস্তানের গোলাম, এরা তাহলে গণতন্ত্রে ভোট দিল কেন? ইসলামে তো ভোটই হারাম। এখানে আসছে কেন এই গোলাম পাওয়ারেরা? কারণ এই দেশের মধ্যযুগীয় কায়দা চলবে না, এই আধুনিক আইন তো মধ্যযুগীয় আইন, ঠিকই তো বলেছে। তো এত তোমার আধুনিক মনে হয় তুমি পালন করো নিজের ধরনের, তুমি সুদ খাও কেন? ইসলামে তো সুদ হারাম, ব্যাংক বন্ধ করো না কেন? জামাত মানেই মুনাফেক আর বাটপার। এটা অবশ্য যদি আওয়ামী লীগ বলতো তাহলে আরো চেঁচামেচি বেশি হইতো। বিএনপি করছে দেখে একটু, বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী বলছে একটু চেঁচামেচি কম করতেছে। মানে ইদানিং মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা শুধু পোলাপানদের বলৎকার করে না, ধর্ষণ করে না, মাদ্রাসার শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টায় প্রধান শিক্ষক গ্রেপ্তার। এই খবর আসছে বাংলা ভিশনে। এই যে আবার দেখেন একদিনের নিউজ, চট্টগ্রামে 4 মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক পলাতক। সময়ের কণ্ঠস্বর। কি মানে কত এরা কি থামবে না? এরা এইখানে এই শিক্ষায় নেয় বলাৎকার করার জন্য, এরা মসজিদের ইমাম হয়, মাদ্রাসা শিক্ষক হয়।
চট্টগ্রামে 4 জন মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষক পলাতক। এটা কথা মানে এরা এত পত্রিকা আসে, তারপরেও এর মানে বাংলাদেশের মানুষ তাদের আস্কারা দিয়ে দিয়ে যে চট্টগ্রাম মহানগরীর 5 লাইশ থানা এলাকায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আলে কমলমতি শিক্ষার্থীদের উপর ভয়াবহ নির্যাতনের খবর পাওয়া গেছে। পড়া দেওয়ার অজুহাতে একটি মাদ্রাসা 4 জন শিক্ষার্থীকে ধারাবাহিক বলাৎকার, ধারাবাহিক মানে কন্টিনিউ যৌনীকরণ করার অভিযোগ করছে খোদ মাদ্রাসার পরিচালক এবং এক শিক্ষকের বিরুদ্ধে। বুঝতে পারছেন তো, মাদ্রাসা পরিচালক। আমি আপনাদের বলি না যে মাদ্রাসা যারা বানায় এরা অধিকাংশই দেখবেন, যারা মাদ্রাসায় জমি দেয়, মাদ্রাসা বানায় অধিকাংশ বলাৎকারী, শিশু বলাৎকারী প্রমাণ পাইছে নিজের পরিচালক হইবার জড়িত। এই মাদ্রাসা কমিটির লোকেরা দেখবেন ওর দেখে বলাৎকার, শিশু বলাৎকারী। এটা আমি গভীরভাবে বিশ্লেষণ করে দেখেছি। আমার এক বন্ধু আছে মাদ্রাসা বানাইছে, সে সমকামী, সে ছোট ছোট শিশুদের বলাৎকার করে। মাদ্রাসায় যারা জমি দেয়, কমিটিতে যায়, এদের নজর রাখবেন শুধু, নাহলে এদের বাঁচায় কেন? কিভাবে শিক্ষক বাঁচে? স্কুলের কোনো শিক্ষক তো বাঁচতে পারে না অকাম কুকাম করলে। মাদ্রাসা কেমনে বাঁচে? কারণ এই পরিচালকরাও দায়ী, জমিদাতারা দায়ী, এই কমিটিতে যারা থাকে তারাও দায়ী থাকে। সবচেয়ে বিপজ্জনক খবর হচ্ছে আমার বাংলাদেশ, যেটা দিয়ে এখন শেষ করব। কেমন আছে আমার বাংলাদেশ? চলতি বছর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ইউএর মোট পোশাক আমদানি কমিয়ে দাঁড়াবে 13.83 বিলিয়ন ইউরোতে, যা আগের বছরের তুলনায় 11.27% কম। ইউরোপীয় ইউনিয়নে বাজার রপ্তানি বাজার হারাতে যাচ্ছে বাংলাদেশ। শুধু তাই না, অলরেডি দক্ষিণ ভারতে টেক্সটাইল মিলের হাব গঠন হয়ে গেছে। বাংলাদেশের এই গার্মেন্টস প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। যেমন এর আগে আদমজি বন্ধ হয়েছিল, পাট শিল্প ধ্বংস হয়ে গেছে। পরে পশ্চিমবঙ্গে বা ভারতের অন্যান্য জায়গায় পাট কারখানা চালু হয়েছিল। ঠিক গার্মেন্টস শিল্প এখন বাংলাদেশে ধ্বংস হয়ে যাবে। সবচেয়ে বিপজ্জনক হলো আমাদের একজন শুভাকাঙ্ক্ষী মোমেন মেহেদী, তার স্ত্রী বলেছিলেন যে এই ধরনের শরিয়া আমাদের দরকার নেই, এই বলৎকারী শরিয়া মুক্ত, মানে মৌলবীদের যত মুক্তিযুদ্ধের কথা পক্ষে বলে, এই জন্য তাদের রাগ আসলে শরিয়া আইনের বিরুদ্ধে বলার কারণে না। তাকে 72 ঘন্টার মধ্যে কল্লা কাটার জন্য ফতোয়া দিয়েছে। মোমেন মেহেদীর স্ত্রী তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে যে তাকে মেরে ফেলবে, এবং তাকে বলেছে তার বেঁচে থাকার অধিকার নেই, মাথা উড়িয়ে দিতে হবে। এই ধরনের বক্তব্য তারা দিয়েছে। এই যে পেজের নাম কি, রিসেন্টলি, এখন থেকে সময় মাত্র শুরু 72 ঘন্টা। এই নাস্তিক মহিলা তার বেঁচে থাকার অধিকার হারিয়েছে। তার মাথা উড়িয়ে দেওয়ার মতো রাষ্ট্রে যদি কোনো সৎ সাহসী মুসলমান থাকতো, কোনো ব্যক্তি যদি এই নাস্তিক মহিলাটাকে হত্যা করতে পারে, তবে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে 72 ঘন্টা সময়, ঘোষণা দিয়েছে ফেসবুকে। এরকম এটা আমাদের মোমেন মেহেদীর স্ত্রী, যারা স্বামী স্ত্রী মিলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, এই জুলাই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে এই কথাটা বলেছে। সবচেয়ে মজার বিষয়, আজকে তারেক রহমান একটা ভাষণ দিয়েছেন কাজী নজরুল ইসলামকে নিয়ে। তার ভাষণ কে লিখে দেয় আমরা জানি না। এই যে রিঙ্কু অনিমেক লিখেছে, এই ভাষণ কে বা কারা লিখে দেয়, সেই উস্তাদের জাতি দেখতে চায়। তারেক রহমানের যিনি স্ক্রিপ্ট লিখে দিয়েছিলেন, সবচেয়ে হাস্যকর ব্যাপার। আব্দুল সামাদ ভাই, আমাদের কমরেড আব্দুল সামাদ ভাই লিখেছেন, পোস্ট দিয়েছেন, তারেক রহমান কি শুধু রামেশার প্রধানমন্ত্রী? রামেশা হত্যাকাণ্ডের দিন বনশ্রী মাদ্রাসা এক শিশুকে বলাৎকার করে হত্যা করা হলো, তার কথা বললেন না কেন? এটা কমরেড সামাদ ভাই প্রশ্ন। ঠিকই তো, মাদ্রাসার বলাৎকার নিয়ে কিন্তু কেউ কথা বলে না, কোনো নেতা, কোনো মন্ত্রী,
কোনো সাহিত্যিক, কোনো লেখক কেউ কথা বলে না বা বলতে সাহস পায় না। এ হচ্ছে আমাদের আজকের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ আসলে ভালো নেই, না অর্থনৈতিকভাবে, না রাজনৈতিকভাবে, না সামাজিকভাবে, না আইন শৃঙ্খলায়, কোনোভাবেই আমার দেশ ভালো নেই। এমনকি সার্বভৌমত্বের যথেষ্ট হুমকি রয়েছে। আমার দেশ যে কোনো সময় দুর্ভিক্ষ এবং যুদ্ধের কবলে পড়তে পারে, যে কোনো সময়। আমরা যেদিকে যাচ্ছি, ইফ এ মুসলিম ডাজন্ট বিলিভ ইন দ্য ল অফ স্ল্যাব তা সব শিশু পয়দা বিশ্বাস মুসলিম, ওটা মুসলমান, এটা মৌলবীদের প্রশ্ন করেন ভাই, আমি জানি না। মুসলমান তো গণতন্ত্র বিশ্বাস করলেও মুসলমান থাকে না, এটা মৌলবীদের ভাষা। ফরিদ ভাই, ওনার বাড়ি নেত্রকোনা, একবার ঘুমের বাড়ি খায় মেডিকেল যা সুস্থ হয়েছে। কে? মিনাজ। যতদিন মাদ্রাসা থাকবে ততদিন বলৎকার হবে, ঠিকই বলছেন। আপনার কথায় ধরুন লজিক, তাই ভিডিও দেখি, ধন্যবাদ। আগেই ভালো ছিলাম, ঠিকই বলছেন। সারা দেশের মানুষ আপনার মতো আগে ভালো। ফরিদ ভাই, আমেরিকা আমার করবে, ভারত নিয়ে, হ্যাঁ এটা নিয়ে একটু পরে চ্যানেলে যাব, সেখানে বলবো। দাবির জানতে চাই কোনটা হল ভাল তথ্য দিছি, যা বলছি সব তো পত্রিকা থেকে পড়ে শোনাইলাম। ইয়ার কি করেন, ফাজলামি করেন। আর মিডিয়া তাদের মিডিয়া তাদের আউল ফাউল তথ্য এই জন্য দেয় জনগণকে বিভ্রান্ত। সরি, আপনার কথা আমি বুঝতে পারিনি। মিডিয়া তথ্য দেয় বিভ্রান্ত করার জন্য জনগণকে। দাদা, আপনার চ্যানেলে প্রতিদিন একই সময়ে লাইভ চেষ্টা করবেন না, এটা পেরে উঠিনি আমি, দুঃখিত। এই জন্য চেষ্টা করব। হ্যাঁ, একজন লিখছেন সবসময়, কর্নার লিখেছেন, জান্নাতুল ফেরদৌস খান লিখেছেন সবসময় দেশের আতঙ্কে থাকছে। জি, পুরো দেশের মানুষ আপনার মতো আতঙ্কে আছে, ঠিকই বলেছেন ভাই। আপনি যুক্ত না? আমি আমার লাইভে কাউকে যুক্ত করি না, আমি সলো প্রোগ্রাম করি। আমি একক প্রোগ্রাম করি, কাউকে আমার প্রোগ্রামে যুক্ত করি না। যখন করব, এটা আলাদা চ্যানেল করতেছি, তখন আমরা যুক্ত করবো এখানে। বাংলাদেশে থাকি বলে কমেন্ট করতেন, জি আসলে বিপজ্জনক। বাংলাদেশের থেকে কোনো কমেন্টস করা বিপজ্জনক। বাংলাদেশের মতো সস্তা পোশাক বিধিগত, সুতরাং এই রপ্তানি বাজার হারানো ভয় কোনোদিন চলবে না। দেখেন আছে কিনা, আছে কতটুক, দেখেন এর চেয়ে সস্তা পাই কিনা। সস্তা হলেও এখানে আসবে না। এদেশে বিনিয়োগের নিশ্চয়তা আছে, এদেশে রাজনৈতিক অস্থিরতা চলে, সস্তা হলেই হবে। রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে। আপনার রাজনৈতিক স্থিতিশীলতা আছে, শুধু সস্তা হলেই যাবে? সস্তা তো সুদানেও আছে, সুদানে যায় না কেন? দেশে 500 শিশু গাফিলতি কেন? জি গুরু শেখ হাসিনা আসতে পারবে? জি, শেখ হাসিনা অবশ্যই আসবে। টিকটক চ্যানেলে বলে আসলাম। জি, ভালো।